এবার ধনীদের উপর চড়াও হচ্ছে এনবিআর। আসছে অর্থবছর থেকে সারচার্জের বদলে উন্নত দেশগুলোর মতো সম্পদ কর ব্যবস্থা চালু করতে যাচ্ছে সংস্থাটি। সেখান থেকে অতিরিক্ত রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 14,000 কোটি টাকা। পাশাপাশি ব্যাংকের মুনাফার উপর নির্ভরশীল ব্যক্তিদেরও ফেলা হচ্ছে বাড়তি চাপে, কারণ সেখানে বর্তমানে কেটে রাখা উৎসে কর বাড়ছে দ্বিগুণেরও বেশি। এছাড়া ফাঁকি বন্ধে কঠোর নজরদারির আওতায় আসছে সব ব্যবসা প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। দেশে বর্তমানে ট্রেড লাইসেন্সধারী প্রতিষ্ঠান 70 লাখের উপরে, কিন্তু এর মধ্যে বিআইএন আছে 8 লাখের কম, আর তা থেকে রিটার্ন দেন মাত্র 5 লাখ। ফলে বিপুল রাজস্ব ফাঁকির সুযোগ রয়েছে সেখানে। এটি কমাতে আসছে অর্থ বছর থেকে ব্যাংক হিসেব খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে ব্যবসায় শনাক্তকরণ নম্বর। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অতিরিক্ত 3,000 কোটি টাকা আয়ের লক্ষ্য এনবিআরের। এটা খুবই যৌক্তিক। যারা ব্যবসা বাণিজ্য করবেন, লাইসেন্স নেবেন, লাইসেন্স নবায়ন করবেন, তাদেরকে অবশ্যই বিল নিতে হবে, এবং বিলটা যখন নেওয়া হবে তখন কিন্তু তারা একটা এনবিআর-এর নেটের মধ্যে চলে আসবে। লিকেজের যে জায়গাগুলো, এগুলোকে যদি আমরা স্বয়ংক্রিয় করতে পারি তাহলে এনবিআর-এরও বাড়ে, এবং আমরাও আমাদের বিভিন্ন সেক্টরাল যেসব পরিকল্পনা গ্রহণ করতে চাই সেটাও কিন্তু আমরা আরও ভালো তথ্য উপাত্তের ভিত্তিতে করতে পারব। নতুন অর্থ বছরে আরও বড় সিদ্ধান্ত হতে পারে ধনীদের জন্য প্রগতিশীল কর হার আরোপ। বর্তমানে সম্পদ মূল্য থেকে আয়ের বিপরীতে দেয়া করের উপর সর্বোচ্চ 35% সারচার্জ কেটে রাখে এনবিআর। তবে নতুন বাজেটে তার বদলে চালু হতে পারে সম্পদ কর ব্যবস্থা। সেক্ষেত্রে 4টি স্তরে মোট সম্পদের উপর দিতে হবে সর্বোচ্চ 2% হারে বাড়তি অর্থ। এর মাধ্যমে রাজস্ব বাড়তে পারে 14,000 কোটি টাকা। বর্তমান যে সারচার্জের পদ্ধতি আছে এটাই সঠিক আছে, এবং এখান থেকে তুলনামূলকভাবে অনেক বেশি রাজস্ব আদায় হচ্ছে, এবং আমার মনে হয় এটাকে একটু ফাইন টিউনিং করে এটাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। নতুনভাবে ওয়েল ট্যাক্স করার কোনো, আমি মনে করছি এটার কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে আমি মোটেই মনে করি না। নতুন অর্থ বছরে মুনাফা থেকে আয়ের উপরও চোখ পড়ছে এনবিআরের। বর্তমানে সেখান থেকে 15% পর্যন্ত উৎসে কর কাটা হলেও তা 20% নিতে চায় সংস্থাটি, যাতে আয় বাড়বে 7,000 কোটি টাকা। আর দ্বিগুণ করা হচ্ছে পারিশ্রমিক ও সম্মানী থেকে আসা আয়ের উৎসে কর, যা কিছুটা হলেও চাপ বাড়াবে সাধারণ মানুষের। এনবিআর কেবলমাত্র বেশি বেশি আদায় করবে, আর অন্য জায়গায় আমি ব্যবসা বাণিজ্য বিনিয়োগকারীকে সহায়তা, আমি যেটা প্রয়োজনীয় সহায়তা সেটা আমি দিব না। এটা করতে গেলে কিন্তু একদিকে এনবিআরও অনেক বাধার সম্মুখীন হবেন, আবার অন্যদিকে এই যে তারা বেশি আদায় করতে চাচ্ছেন সেটার জন্য যে অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের পরিচালনা করতে হবে, কারণ এখানে তো বেসটাকে সম্প্রসারিত করা হবে একটা বড় তাদের আদায়ের উৎস। নতুন বাজেটে 27.5% কর্পোরেট কর বসতে পারে ফার্ম, ট্রাস্ট, তহবিল ও ব্যক্তি সংঘের আয়ের উপর। এছাড়া মূসক, আয়কর কিংবা কাস্টমসে বিশেষ উদ্যোগ থাকছে নীতিগত ও প্রশাসনিক সংস্কারে। সব মিলিয়ে সংস্থাটির বাড়তি আয়ের লক্ষ্য 1,43,000 কোটি টাকা। মইনুল হাসান, 71, ঢাকা। আবারও কি ব্যাংক খাতের নিয়ন্ত্রণ ফিরছে এস আলম মজুমদার গঙের হাতে? নতুন অধ্যাদেশ পাশের পর এই আলোচনায় এখন চারদিকে, কারণ একীভূত ব্যাংকে সরকারের দেওয়া অর্থের মাত্র 7.5% পরিশোধ করে রাখা হয়েছে মালিকানা ফেরত পাওয়ার সুযোগ। যদিও এর বিপক্ষে ছিল স্বয়ং কেন্দ্রীয় ব্যাংক, টিআইবি মনে করে যে এই সিদ্ধান্তে আরও এক দফা ঝুঁকি তৈরি হলো ব্যাংক ব্যবস্থা ঘিরে। আরও জানাচ্ছেন আব্দুল জাহির আনাস। বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। 10 এপ্রিলের এই সিদ্ধান্তের পর ব্যাংক ব্যবস্থা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। নতুন পাশ হওয়া বিলের 18 ক অনুযায়ী একীভূত হওয়া কিংবা প্রক্রিয়ায় থাকা প্রতিষ্ঠানগুলোতে সরকারের বিনিয়োগ করা অর্থের 7.5% পরিশোধ করে মালিকানায় ফিরতে পারবেন আগের শেয়ারধারীরা, আর বাকি 92.5% পরিশোধ করতে হবে 2 বছরের মধ্যে, তবে 10% সরল সুদ সহ। অর্থাৎ শর্ত পূরণ করতে পারলে এস আলম কিংবা নজরুল ইসলাম মজুমদারদেরও ফেরার সুযোগ রয়েছে নতুন বিলে। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, এমন সিদ্ধান্তের মাধ্যমে আরো এক দফা অস্থিরতার শঙ্কা তৈরি হলো ব্যাংক ব্যবস্থা ঘিরে। খুব পরিষ্কারভাবে এটা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি সহায়ক, যারা লুটপাট করেছেন তাদেরকে পুনর্বাসনের একটা সুযোগ সৃষ্টি করার একটা পরিষ্কার একটা দৃষ্টান্ত, এবং এটি খুবই অবাক করার মতো। যারা লুটপাট করেছে আইন অনুযায়ী এবং অধ্যাদেশ অনুযায়ী তাদেরকে কিন্তু যদি পুরো অর্থ ফেরত দেয় তাদের এই ব্যাংকগুলোতে তাদের ঢোকার কোনো সুযোগ ছিল না।
পাশ হওয়া রেজুলেশন অনুযায়ী এই প্রক্রিয়ায় ফিরতে আগ্রহীদের আবেদন যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে থাকতে পারে ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় পুনরায় গ্রহণের আবেদন। এসব পরিপালনের জন্য দিতে হবে একাধিক অঙ্গীকার, যেমন সরকার ও বাংলাদেশ ব্যাংকের দেয়া সব অর্থ পরিশোধ, নতুন মূলধন যোগান, সুদসহ ঋণ পরিশোধ এবং সমস্ত পাওনাদারের দায় নিষ্পত্তি। যদিও একাধিক সূত্র বলছে এই সুযোগ রাখার বিপক্ষে ছিল খোদ কেন্দ্রীয় ব্যাংক। পূর্বের যে যারা বিনিয়োগকারী ছিল তাদের, অথবা এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য, সেটা আসতে পারবে। অর্থাৎ পুরনো বলতে বুঝিয়েছে যেখানে যাদের নামে সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। সরকারের হয়তো একটা অপশন রেখেছে, এর অর্থ এই না যে তারাই আবার সেখানে ইনভেস্ট করবে, অন্যদেরও যাতে ইনভেস্ট করার একটা সুযোগ থাকে সেসব ব্যাংকে, সেই ব্যবস্থাটা হয়তো রাখা হয়েছে, কিন্তু এটাই ফাইনাল কথা বলে আমি মনে করি না। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ও গ্লোবাল মিলে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দেয় 20,000 কোটি। আব্দুল জাহির আনাস, 71, ঢাকা। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে হরমুজের চেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেছেন যে সংকট মোকাবেলায় কর হার কমানো, জ্বালানি খাতে সংস্কারের কোনো বিকল্প নেই। এ সময় নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বরাদ্দ বাড়ানোর কথা বলেছেন তিনি। বর্তমান সরকারকে একটি জনবান্ধব ও কৌশলী বাজেট দেওয়ার আহ্বান জানান দেবপ্রিয়। তিনি বলেছেন যে আওয়ামী আমলের জ্বালানি নীতি ছিল সম্পূর্ণ ভুল। পতিত সরকারের সময়কালে যেই জ্বালানি নীতি ব্যবহার করা হয়েছে সেটা যে কতখানি শুধু যে বিতর্কিত ছিল তা না, অনেকখানি বিভ্রান্তিমূলক ছিল। জ্বালানির উৎসের উপরে যে উত্তরণকালীন ব্যবস্থা আছে তার সাথে আমাদের কিভাবে যে প্রণোদনা কাঠামো আছে সেটাই আমরা মিলাবো। 2022 সালে আওয়ামী লীগের করা IMF ঋণ চুক্তিতে জিম্মি বাংলাদেশের জনগণ, এমন মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ERF আয়োজিত সেমিনারে তিনি বলেছেন যে ঋণের বেশিরভাগ টাকাই চলে যাচ্ছে সরকার পরিচালনায়। ব্যাংক অধ্যাদেশ নিয়ে তিনি বলেন যে নতুন আইনে সবাইকে সমান সুযোগ দেওয়া আছে, কারো আপত্তি থাকলে তা আদালতে নিষ্পত্তি হতে পারে। সেমিনারে অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন না হলে $1 ট্রিলিয়ন অর্থনীতি কোনো কাজে আসবে না। ব্যাংক ব্যবস্থা ঠিক না করে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় ঋণের ফাঁদ নিয়েও সতর্ক করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। পতিত সরকারের সময় যখন অর্থনীতি তাদের যে তঞ্চকরা যখন বলছিল যে অর্থনীতি খুব বিশাল আকারে আছে, কিন্তু তারা বেইল আউট করতে তারা IMF এর দ্বারস্থ হয়। ব্যাংকিং যে নিয়ে একটা এখানে আমাদের অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সমালোচনা হচ্ছে, এটা কি তারা বুঝাতে পারছেন না? তাদের কি ভালো আরো পিআর দরকার কিনা আমি জানি না, পাবলিক রিলেশনস, কিন্তু এগুলো নিয়ে অনেক ধরনের কিন্তু প্রশ্ন আসছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। আর সরবরাহ ভালো থাকলেও সিংহভাগ সবজির কেজি 100-র ঘরে। ফলে দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষজন। অন্যদিকে দীর্ঘদিন চড়া থাকার পর সামান্য কমেছে সোনালী মুরগির দাম। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। ডিমকে বলা হয় গরিবের আমিষ। বেশ কিছুদিন ধরে পণ্যটি নাগালের মধ্যে থাকলেও সপ্তাহের ব্যবধানে হঠাৎ দাম বেড়েছে ডজনে 30 টাকা পর্যন্ত, যা কমিয়ে দিয়েছে ক্রয় ক্ষমতা। এই যেমন ব্যাচেলার রুহুল আমিন সপ্তাহে 3 দিন খাবার টেবিলে রাখেন আমিষের এই অন্যতম প্রধান উৎস, কিন্তু বাড়তি দামের কারণে চাহিদা মতো না কিনেই ফিরতে হচ্ছে তাকে। আগে কিনছি 20টা 200 টাকা, আজকে কিনলাম কত 30 টাকা বেশি দিচ্ছি। একমাত্র গরমে সব কিছু করতে হবে, গ্রীষ্মের সবজি সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়তি। ঢেঁড়স, পটল, ঝিঙা বাজার ভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। 40 টাকার নিচে মিলছে না পুঁই শাকের আটি। ফলে আয়ের থেকে ব্যয় বেড়ে যাওয়ায় ছোট করতে হচ্ছে বাজারের ফর্দ। শাকের দাম বললো 60 টাকা, আমি বললাম 40 টাকা, উনি দিবে না, ওনার পোষাচ্ছে না। এখন 50 টাকা বাধ্য একটা শাক,
সে নিলাম একটা 50 টাকা। কন্ট্রোল করার চেষ্টা করতেছি। এখন আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই। আমাদের তো ফিক্সড ইনকাম, প্রতিটা আইটেমের উপরে দাম বাড়তেছে, মানে এখন সব কিছু ক্ষমতার বাইরে। এখন সবজির সিজন, সিমের সিজন শেষ, অনেকটুক বাড়তি আগের থেকে এই 10-20 টাকা বাড়তি। দীর্ঘদিন ধরে 450 টাকায় বিক্রি হওয়া সোনালী মুরগির কেজি সামান্য কমে নেমেছে 400-র নিচে, যদিও বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। ঈদের আগে মুরগির দামটা একটু বেশি ছিল, এখন একটু কমছে। ফর্দ অনুযায়ী আসলে কিছুই হয় না, টাকার সাথে বাজারে মিল থাকে না, এটাই হলো সত্যি কথা। সবকিছু ওভারঅল মাছ থেকে সবজি সবকিছুর প্রাইস বেশি হয়ে গেছে। গত 2 মাস ধরে সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে। মিসবাহ হাসান, 71, ঢাকা। ইরান যুদ্ধের 1.5 মাসে উৎপাদন বন্ধ থাকায় খনি থেকে উত্তোলন হয়নি 50 কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল। অর্থের হিসাবে যে ক্ষতির পরিমাণ $50 বিলিয়ন, যেখানে নতুন করে যোগ হয়েছে হরমুজ বন্ধের ঘোষণা। এমন পরিস্থিতিকে আধুনিক বিশ্বের ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বেশ কয়েকটি তেল উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইরান। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়ে অনেক তেল ক্ষেত্র, বন্ধ হয়ে যায় উৎপাদন। এ সময় খনি থেকে ওঠানো যায়নি 50 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। ফলে গেল 1.5 মাসে ক্ষতির পরিমাণ দাঁড়ায় $50 বিলিয়ন। বিশ্লেষকদের মতে যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় জ্বালানি বিপর্যয়। ইরান যুদ্ধের কারণে বিপুল পরিমাণ তেল হারানোর অর্থ টানা 10 সপ্তাহ বিশ্বব্যাপী বিমান চলাচলের চাহিদা বন্ধ থাকার সমান। একইভাবে এটি 11 দিন বিশ্বের সব যানবাহন বন্ধ থাকা বা 5 দিন পুরো বিশ্বে তেলের ব্যবহার না থাকার সমতুল্য। বলা হয় এই পরিমাণ তেল যুক্তরাষ্ট্রের প্রায় 1 মাসের চাহিদা কিংবা পুরো ইউরোপের 1 মাসেরও বেশি সময়ের প্রয়োজন মেটাতে সম্ভব। এমনকি এটি মার্কিন সামরিক বাহিনীর প্রায় 6 বছরের জ্বালানি ব্যবহারের সমান। সংঘাতের কারণে শুধুমাত্র মার্চে উপসাগরীয় দেশগুলো দৈনিক প্রায় 80 লাখ ব্যারেল তেল উৎপাদন করতে পারেনি। কেপলারের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে যেখানে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান থেকে জেট ফুয়েল রপ্তানি ছিল 19.5 মিলিয়ন ব্যারেল, তা মার্চ ও এপ্রিল মিলিয়ে কমে এসেছে মাত্র 4 মিলিয়নে। বিশেষজ্ঞরা বলছেন, কুয়েত ও ইরাকের তেল ক্ষেত্র স্বাভাবিক অবস্থায় ফিরতে 4 থেকে 5 মাস সময় লাগতে পারে। অন্যদিকে কাতারের এলএনজি স্থাপনা ও শোধনাগারের ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে কয়েক বছর। গেল দিন হরমুজ সচলের ঘোষণায় কিছুটা স্বস্তি ফেরে বৈশ্বিক জ্বালানির বাজারে, যদিও 24 ঘন্টা না পেরোতেই আবারও গুরুত্বপূর্ণ এই রুট বন্ধের ঘোষণা দিল ইরান। এতে আবারও সরবরাহ সংকটে পড়তে পারে বিশ্ব। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।